এটা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দ্বিতীয় ইউনিটের অ্যালজেব্রা অংশের বিষয় ভিডিও। আলোচনা চলছে কমপ্লেক্স সংখ্যাদের নিয়ে। এটা তার একাদশ ভিডিও। পুরো প্লেলিস্টের লিঙ্কটা আছে নিচের ডেসক্রিপশন বক্সে। এবার আমরা কোনো কমপ্লেক্স সংখ্যার পোলার রূপ বলে একটা জিনিস শিখব। ধরো একটা কমপ্লেক্স সংখ্যা আছে z। যখন একটা কমপ্লেক্স সংখ্যাকে লিখে বোঝাতে হয় তখন আমরা সাধারণত সেটাকে x প্লাস ওয়াই আই আকারে লিখি, যেখানে x y দুজনেই বাস্তব সংখ্যা। এখানে আমরা একটা কমপ্লেক্স সংখ্যাকে বোঝাতে দুটো রিয়েল সংখ্যা ব্যবহার করেছি। একটা সংখ্যা বোঝাচ্ছে তার রিয়েল পার্ট আর অন্যটা বোঝাচ্ছে তার ইমাজিনারি অংশটা। একটা কমপ্লেক্স সংখ্যাকে এইভাবে প্রকাশ করাকে বলে তার কার্টেসিয়ান রূপ। আমরা আবার এও দেখেছি যে একটা কমপ্লেক্স সংখ্যাকে একটা তীর চিহ্ন বলে ভাবতে পারি। অবশ্য একটা ব্যতিক্রম আছে, একটাই ব্যতিক্রম, সেটা হলো এই 0+0i মানে মূল বিন্দুটা, সেটার বেলায় আমরা তীর চিহ্ন বলে ভাবতে পারি না। কিন্তু সেটা বাদ দিলে বাকি সবাইকেই একটা করে তীর চিহ্ন বলে ভাবা যায়। একটা কমপ্লেক্স সংখ্যা দিলে তুমি তীর চিহ্নটা আঁকতে পারো এবং একটা তীর চিহ্ন দিলে তার থেকে তুমি কমপ্লেক্স সংখ্যাটা পেয়ে যেতে পারো, কারণ তার রিয়েল আর ইমাজিনারি অংশটা তুমি এই গ্রাফ থেকেই বার করে ফেলতে পারবে। এখন যদি আমি তোমাকে বলে দিই তীর চিহ্নটা কতটা লম্বা, মানে এই আরটা, আর ঠিক কত কোণে হেলে আছে মানে এই থিটাটা, তবে তো তীর চিহ্নটা দেওয়াই হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো? একটা কমপ্লেক্স সংখ্যার মডুলাস আর আর্গুমেন্ট দিয়ে দিলে তুমি তার থেকে কমপ্লেক্স সংখ্যাটা পেয়ে যেতে পারছো। যদি একটা কমপ্লেক্স সংখ্যাকে এইভাবে তার মডুলাস আর আর্গুমেন্ট দিয়ে প্রকাশ করা হয় তবে সেটাকে বলে কমপ্লেক্স সংখ্যাটার পোলার রূপ। সাধারণত এটা লেখা হয় আর কমা থিটা হিসেবে, প্রথমে মডুলাস আর এবং তারপরে আর্গুমেন্ট থিটা। মনে রেখো, পোলার রূপে তুমি যা খুশি আর্গুমেন্ট ব্যবহার করতে পারো, প্রিন্সিপাল আর্গুমেন্টই ব্যবহার করতে হবে এমন কোনো মাথার দিব্যি নেই। যদিও লোকে সাধারণত সেটাই করে, কারণ কে আর খামোখা ঘুরিয়ে নাক দেখাতে চায়। তার মানে একটা কমপ্লেক্স সংখ্যাকে প্রকাশ করার জন্য তুমি দুটো কায়দা পেয়ে গেলে, কার্টেসিয়ান রূপ এবং পোলার রূপ। এই দুই রূপের মিলটা লক্ষ্য করো। দুই ক্ষেত্রেই একটা কমপ্লেক্স সংখ্যাকে লিখছি দুটো রিয়েল সংখ্যা দিয়ে। কার্টেসিয়ানের বেলায় x, y রিয়েল আর ইমাজিনারি অংশ, আর পোলারের বেলায় r, থিটা মানে মডুলাস এবং আর্গুমেন্ট। কার্টেসিয়ানের বেলায় x আর y যা খুশি রিয়েল সংখ্যা হতে পারে, কিন্তু পোলারের বেলায় r0 চাই, কারণ একটা তীরের দৈর্ঘ্য তো আর শূন্যর থেকে কম হতে পারে না। আবার যদি ওটা শূন্য হয়ে যায় তাহলেও মুশকিল, কারণ তাহলে সংখ্যাটাই মূল বিন্দু হয়ে যাবে 0+0i, তার জন্য আবার তীর চিহ্ন আঁকাই যায় না। কিন্তু থিটা যা খুশি হতে পারে। এর মধ্যে দুটো রূপের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলেই কমপ্লেক্স সংখ্যাটার বিভিন্ন ধর্ম বার করে ফেলা যায়। অনেক ক্ষেত্রে কাজটা চোখে দেখেই করে ফেলা যায়। সেরকম কয়েকটা উদাহরণ নিয়েই আমাদের প্রথম পরীক্ষাটা বানিয়েছি। নিচের ডেসক্রিপশন বক্সে প্রথম এমসিকিউ লিঙ্কটায় ক্লিক করে সেই পরীক্ষাটা দিয়ে নাও। একবার পরীক্ষাটা দিয়ে নিলে বাকি ভিডিওর অঙ্কগুলো বোঝা সহজ হবে। এবার আমরা দেখব কোনো কমপ্লেক্স সংখ্যার পোলার রূপ দেওয়া থাকলে কি করে তা থেকে কার্টেসিয়ান ফর্ম মানে কার্টেসিয়ান রূপ বার করে। আলোচনার সুবিধার জন্য কমপ্লেক্স প্লেনটাকে 4টে অংশে ভেঙে নেব। এই যে 4টে অংশ, এদেরকে বলে এক একটা কোয়াড্রান্ট। এর বাংলা অনুবাদ করা হয়েছে এইটা, মুখে আর বললাম না। এই কোয়াড্রান্ট 4টেকে 1, 2, 3, 4 এইভাবে নাম দেওয়া হয়। ধরো যে কমপ্লেক্স সংখ্যাটাকে আমরা পোলার থেকে কার্টেসিয়ানে নিতে চাইছি সেটা আছে প্রথম কোয়াড্রান্টে। তবে কাজটা খুবই সহজ। এই যে সমকোণী ত্রিভুজটা, এইটা
এইটা লক্ষ্য করো, তাহলেই বুঝবে যে এর এই রিয়েল অংশটা হবে এক্স সমান আর কস থিটা, আর এই ইমাজিনারি অংশটা হবে ওয়াই সমান আর সাইন থিটা। মজার কথা হলো এই একই ফর্মুলা আসলে যে কোনো কোয়াড্রান্টেই কাজ করে। ব্যাপারটা ভালো করে বোঝা যাক। ধরো কমপ্লেক্স সংখ্যাটা দ্বিতীয় কোয়াড্রান্টে আছে। বুঝতেই পারছো এই স্থূল কোণটা নিয়ে কোনো সমকোণী ত্রিভুজ সম্ভব নয়, কারণ তাহলে একটা সমকোণ আর এই স্থূল কোণ এরা দুজনে মিলেই তো 180 ডিগ্রি পেরিয়ে একেবারে ওভার বাউন্ডারি হয়ে যাবে। সুতরাং দশম শ্রেণী অবধি যা ত্রিকোণমিতি শিখেছ সেটা লাগালে এই স্থূল কোণে সাইন কস ইত্যাদির কিছুই মানে হবে না। কিন্তু একাদশ শ্রেণীর সংজ্ঞা অনুযায়ী এখানেও কস থিটা মানে হচ্ছে এক্স ভাগ আর, এক্স ভাগ এই অতিভুজ, আর সাইন থিটা মানে হচ্ছে ওয়াই ভাগ আর। সুতরাং এখানেও তুমি এখান থেকে এই একই ফর্মুলাতে এসে পড়ছো। একই কথা খাটবে অন্যান্য কোয়াড্রান্টগুলোতেও, যেমন ধরো এই কোয়াড্রান্ট। এই কোণটাও দশম শ্রেণীর আওতার বাইরে। এখানেও কস থিটা আর সাইন থিটার একই ফর্মুলা খাটবে, এক্স বাই আর এবং ওয়াই বার আর। সেই কারণে এই ফর্মুলা দুটো একইভাবে প্রযোজ্য হবে। কিন্তু তোমরা যারা এখনো একাদশ শ্রেণীর ত্রিকোণমিতি পড়োনি বা পুরো সড়গড় হওনি, তাদের চিন্তার খুব কারণ নেই। একটু কষ্ট করতে রাজি থাকলে দশম শ্রেণীর ত্রিকোণমিতি দিয়েও কাজটা করা যায়। একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো একটা কমপ্লেক্স সংখ্যা আছে যার পোলার রূপ হলো 2,150 ডিগ্রি, মানে মডুলাস হচ্ছে 2 আর আর্গুমেন্ট হচ্ছে 150 ডিগ্রি। তীর চিহ্ন হিসেবে আঁকলে এই রকম দেখাবে। এবার এই সমকোণী ত্রিভুজটার দিকে তাকাও। এটা চমৎকার দশম শ্রেণীর জিনিস। এর মধ্যে এই যে কোণটা, এইটা হচ্ছে 150 থেকে 90 গেলে 60 ডিগ্রি। সুতরাং এখানে এই যে জিনিসটা, এইটা হচ্ছে 2, এই জিনিসটা হচ্ছে 2 সাইন 60 ডিগ্রি। এখন আমরা জানি সাইন 60 ডিগ্রি হচ্ছে স্কোয়ার রুট 3/2, তাই কাটাকাটি হয়ে গিয়ে হলো স্কোয়ার রুট অফ 3। একইভাবে এই দিকটা হচ্ছে 2 ইন্টু কস 60 ডিগ্রি। যেহেতু কস 60 ডিগ্রি হচ্ছে হাফ, তাই শেষ পর্যন্ত পাচ্ছি 1। যেহেতু এই জিনিসটা আছে ওয়াই অক্ষের বাঁ দিকে, তাই এখানে একটা মাইনাস লাগাতে হবে। আর এই একটা তো এমনিতেই এক্স অক্ষের উপর দিকেই আছে, সেই কারণে একটা একই থাকবে, মাইনাস লাগাতে হবে না। তার মানে কার্টেজিয়ান রূপ হলো মাইনাস স্কোয়ার রুট 3,1। এইটা হচ্ছে রিয়েল অংশ আর এইটা হচ্ছে ইমাজিনারি অংশ। এইবার নিচের ডেসক্রিপশন বক্সের দ্বিতীয় এমসিকিউ এর লিঙ্কটায় ক্লিক করে একটা পরীক্ষা দিয়ে নাও। এবার বলবো একটা কমপ্লেক্স সংখ্যার কার্টেজিয়ান রূপ দেওয়া থাকলে কি করে তা থেকে পোলার রূপে যাওয়া যায়। ধরো আমাদের এই উদাহরণটা নিলাম, এই সংখ্যাটা দিয়ে -2 -3i। এই কার্টেজিয়ান রূপ থেকেই আমরা রিয়েল আর ইমাজিনারি অংশ পেয়ে যাচ্ছি, -2 আর -3। সুতরাং মডুলাস হবে -2² যোগ -3² পুরোটার উপরে একটা স্কোয়ার রুট, মানে 9 যোগ 4 করে স্কোয়ার রুট 13। আর্গুমেন্ট বার করাটা একটু শক্ত। তার জন্য একটা কায়দা হলো কার্টেজিয়ান রূপ ব্যবহার করে ছবি এঁকে নেওয়া। তারপর চাঁদা বসিয়ে কোনটা মেপে নিলেই হলো। খালি চিহ্নের কথাটা একটু মাথায় রেখো। যেহেতু এখানে ঘড়ির কাঁটার দিকে কোনটা আমরা মাপছি, তাই চাঁদা দিয়ে মেপে যা পাবে তার আগে একটা মাইনাস চিহ্ন বসিয়ে নিতে হবে। এখানে সমস্যা হলো মাপতে গিয়ে একটু এদিক ওদিক তো হতেই পারে, কিন্তু অঙ্কে তো আমরা নির্ভুল উত্তর চাই। একেবারে নির্ভুল উত্তর পাবো কি করে? সেটা পাওয়ার একটা পথ আছে বটে, কিন্তু সেটা আপাতত আমাদের সিলেবাসের বাইরে।
তবে কিছু বিশেষ ক্ষেত্রে কাজটা নিখুঁতভাবে করা সহজ। এক হলো যদি কমপ্লেক্স সংখ্যাটা কোনো একটা অ্যাক্সিসের একেবারে গায়ে থাকে, মানে যদি সংখ্যাটা পিওরলি ইমাজিনারি বা রিয়েল হয়। যেমন যদি এখানে থাকে তবে আমরা আর্গুমেন্ট নিতে পারি -90°, আর এখানে যদি থাকে তবে তো ঘোরানোর দরকারই পড়ছে না, মানে আর্গুমেন্ট নেওয়া যায় 0°। একইভাবে এখানে থাকলে আমি আর্গুমেন্ট নিতে পারি 90°, আর এখানে থাকলে নিতে পারি 180°। এই ক্ষেত্রগুলোর বাইরেও কখনো কখনো আমরা আর্গুমেন্টটা নিখুঁতভাবে বলে দিতে পারি। তার জন্য ক্লাস 10-এর বিদ্যের সঙ্গে একটু কৌশল মেশানোই যথেষ্ট। ক্লাস 10-এই আমরা কিছু বিশেষ বিশেষ সূক্ষ্মকোণের ট্যান শিখি, যেমন tan 30°, tan 45° আর tan 60°। এগুলো ব্যবহার করেও অনেক সময় কোনো কমপ্লেক্স সংখ্যার আর্গুমেন্ট বার করে দেওয়া যায়। সূক্ষ্মকোণ নিয়ে কাজ করার একটা সুবিধা আছে। যদি কেউ বলে একটা সূক্ষ্মকোণের ট্যান হচ্ছে 1, অমনি আমরা জোর দিয়ে বলতে পারি যে কোণটা 45° হতে বাধ্য। একইভাবে যদি বলে দেয় ট্যান হচ্ছে √3, অমনি জোর দিয়ে বলতে পারি যে কোণটা নির্ঘাত 60°। এইরকম। এই ব্যাপারটা কাজে লাগিয়ে আর্গুমেন্ট বার করার একটা উদাহরণ দেখাই। যেমন ধরো যদি আমাদের কমপ্লেক্স সংখ্যাটা হয় -1 + √3i, তবে ছবি আঁকলে হয় এরকম। আমাদের বার করতে হবে এই কোণটা। এই কোণটার মধ্যে এইটুকু তো 90° আছেই, আর এই বাকিটুকু বার করার জন্য এই ত্রিভুজটা দেখো। এর মধ্যে বাকি কোণটুকু নাম দিলাম থিটা। তাহলে এই ত্রিভুজ থেকে পাবে tan θ সমান 1/√3, 1/√3। এখন যেহেতু থিটা একটা সূক্ষ্মকোণ, তাই জোর দিয়ে বলতে পারি যে থিটা নিশ্চয়ই 30° হতেই বাধ্য। তাই একটা আর্গুমেন্ট পাচ্ছি 90 + 30 মিলে হচ্ছে 120°। লক্ষ্য করো, শেষ পর্যন্ত যে উত্তরটা পেলাম সেটা কিন্তু সূক্ষ্মকোণ নয় মোটেই, যদিও এই ফর্মুলাগুলো সবই সূক্ষ্মকোণের জন্য। এবার তবে এই ভিডিওর শেষ পরীক্ষাটা দিয়ে ফেলো নিচের ডেসক্রিপশন বক্সের 3য় MCQ লিঙ্কে ক্লিক করে।